সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো জানেন যে প্রতিদিন আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর AKS জাহিদ মাহমুদ খান 1968 সালের জুলাই মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ রুসা, আপনাকেও এবং এনটিভির কর্তৃপক্ষকে এবং দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই যে উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায়? আমাদের হার্ট যেটি আছে বুকের মাঝখানে আছে সেটি সিস্টোল এবং ডায়াস্টোল বলি আমরা, যে রক্তর হার্টটা পাম্প করে তখন সারা শরীরে রক্তটি ছড়িয়ে যায়। এই যে ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের প্রতিটি হাত পা সব জায়গায় একটা এই রক্তনালীর উপর একটা প্রেসার পড়ছে। এই যে প্রেসারটা সেটা হচ্ছে রক্তচাপ। ধরো একটি টিউবের ভিতর দিয়ে একটা পানি যাচ্ছে, সেখানে যাওয়ার সময় তো নিশ্চয়ই টিউবের পারপেন্ডিকুলার একটা চাপ হয়। এই যে চাপটা সেটা বলে রক্তচাপ। এই রক্তচাপটা যখন 140/90 অথবা এর বেশি হয় তখনই সেটাকে বলি আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। তাহলে রক্ত নালীর উপর রক্ত চলাচলের উপর যে চাপ সেটি হচ্ছে রক্তচাপ, এবং এই রক্তচাপটি যখন একটা নির্দিষ্ট 140/90 তার উপরে হয়ে যায় সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে থাকি। যদি কোনো ব্যক্তির এই উচ্চ রক্তচাপ হয়ে থাকে সেটিকে আসলে নিয়ন্ত্রণের উপায়টা আসলে কি? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের দুটি উপায়। একটি হচ্ছে যে নন ড্রাগ থেরাপি, মানে ওষুধ ছাড়া। সেটির মধ্যে রয়েছে যে তিনি যদি লবণ খেয়ে থাকেন তাহলে লবণের পরিমাণ কমাতে হবে। তিনি যদি এক্সারসাইজ করেন তাহলে তার উচ্চ রক্তচাপ কিছুটা কমে আসবে। তিনি যদি ওভারওয়েট হন তাহলে তাকে ওভারওয়েটটা কমিয়ে আনলে উচ্চ রক্তচাপ কিছুটা কমে আসবে, সম্পূর্ণ না। আরেকটি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ওষুধের মাধ্যমে, ড্রাগস। বিভিন্ন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আছে এবং শত শত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এখান থেকে আমরা সিলেক্ট করব যে কোন ব্যক্তির জন্য কোনটি, তার সাথে কোমরবিডিটি আছে কিনা, তার অ্যাজমা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার স্ট্রোক আছে কিনা এবং তার রেনাল ফেলিওর, বিভিন্ন কিছুর ভিত্তিতে আমরা সিলেকশন করে থাকি তার উচ্চ রক্তচাপের ওষুধটি। যখন উচ্চ রক্তচাপ থাকবে তখন কি আসলে রেগুলার বেসিসে তাকে ওষুধ খেতে হবে? অবশ্যই রেগুলার বেসিসে খেতে হবে। কারণ কি, যে আমরা উচ্চ রক্তচাপের মেডিসিন খাচ্ছি, প্রেশারটি নিয়ন্ত্রণ, ধরেন 160 ছিল 100, তার থেকে এখন নিয়ন্ত্রণ হয়ে 120-80 নর্মাল ব্লাড প্রেশার হয়ে গেল। তখন কিন্তু আমাদের রোগী ভাবেন যে আমার এখন তো প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে, আমি ওষুধটি ছেড়ে দেই। আসলে কিন্তু সেটা ঠিক না। ধরেন নদীর উপরে আমি বাঁধ দিয়েছি, সেই বাঁধ দিয়ে কিন্তু আমি স্রোতটাকে প্রিভেন্ট করেছি, তো ব্লাড প্রেশারটাকে প্রিভেন্ট করেছি আমি ওষুধের মাধ্যমে। ওষুধ যদি উইথড্র করে নেই তাহলে কি হবে, আবার সেই ব্লাড প্রেশার হবে। অতএব যিনি ওষুধ খাচ্ছেন, উচ্চ রক্তচাপ তার নিয়ন্ত্রণ হচ্ছে ওষুধের মাধ্যমে, সেই ওষুধটাকে রেগুলার বেসিসে খেতে হবে। এখানে একটি প্রশ্ন, যে তিনি যদি ওষুধটা খেয়ে প্রেশারটা কমে যায় তাহলে সেটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা একজন ডাক্তারের শরণাপন্ন করতে হবে। হ্যাঁ, সেখানে ওষুধ নিজে নিজে কন্ট্রোল হলেই ছেড়ে দেওয়াটা মোটেই উচিত না। আমরা সবাই জানি যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অধিকাংশ ক্ষেত্রে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপটে কিন্তু অনেক কম বয়সী ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে। এর স্পেসিফিক কোনো রিজন আছে? জি, অবশ্যই। একটা তো জেনেটিক কারণ হতেই পারে, যে অল্প বয়সে তার বাবা মা ভাই বোনেরা আছে সেখান থেকে আসতেছে। আরেকটি হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেকেন্ডারি হাইপারটেনশন। আমাদের যে 30 একটা ডিমার্কেশন এজ, যে এই 30-এর নিচে যারা আসে তাদের যদি আমরা উচ্চ রক্তচাপ পাই তাদেরকে আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই যে আপনার বাবা বা মার উচ্চ রক্তচাপ আছে কিনা। এছাড়া আমরা সেকেন্ডারি হাইপারটেনশন যেটি বলছিলাম, যে অন্য একটি রোগের কারণে তার উচ্চ রক্তচাপ, এটি কিন্তু সেটা যদি আমরা ডিটেক্ট করতে পারি সেই কোন রোগের কারণে উচ্চ রক্তচাপ, তাহলে কিন্তু তার ওষুধ নাও লাগতে পারে। যেমন মনে করেন আমাদের থাইরয়েড একটা হরমোন থাকে, এটা যদি থাইরয়েড হরমোন কমে যায় বা বেড়ে যায় তাহলে কিন্তু তার উচ্চ রক্তচাপ হতে পারে। তা আমরা যদি থাইরয়েড হরমোনটাকে ঠিক করে দেই তাহলে কিন্তু তার প্রেশার ওষুধ আর লাগবে না, এটি একটি কারণ। দ্বিতীয়ত রেনাল ডিজিজ অনেকগুলো আছে কিডনি সংক্রান্ত, যেমন রেনাল আর্টারি স্টেনোসিস। আমাদের যদি দুটি কিডনি থাকে, কিডনিতে দুটি রক্তনালী যায়, সেটাকে আমরা বলি রেনাল ডিজিজ। এই রক্তনালীর দুটি যদি চিকন হয়ে যায় তখন কিডনির সাপ্লাই কমে যায়, তখন একটি মেকানিজমের মাধ্যমে উচ্চ রক্তচাপ হয়। তখন যদি সেখানে আমরা ইন্টারাপশন করি, রেনাল আর্টারিকে ঠিক করে দেই, তাহলে কিন্তু আর উচ্চ রক্তচাপ থাকবে না। তারপর ধরেন
কিডনির উপরে দুটি গ্ল্যান্ড থাকে, যেটাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলে। এই গ্ল্যান্ডের যদি হাইপার সেক্রেশন হয়, এখানে টিউমার হয়, তাহলে কিন্তু তার কিছু সিমটম প্রডিউস করে, সাথে উচ্চ রক্তচাপ হয়। সেখানে যদি আমরা সেখানে আল্ট্রাসাউন্ড করে বা সিটি স্ক্যান বা যেভাবেই হোক সেই ডিজিজটাকে যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু সেখানে যদি আমরা নির্ণয় করে সেই ডিজিজটাকে ঠিক করি, তাহলে কিন্তু আর উচ্চ রক্তচাপ থাকবে না। আবার যেটি ধরেন কেউ লবণ খাচ্ছে, তারপর ওয়েট বেশি, সেগুলো তো একটি কারণ থাকতেই পারে। এখানে আমাদের দেখার বিষয় যে এই যে সেকেন্ডারি হাইপারটেনশন ইয়াং এজে তার আছে কি নাই, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা যদি থাকে, সেটাকে আমরা ঠিক করতে পারলে হয়তো বা তার উচ্চ রক্তচাপের ওষুধ লাগবেই না। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, সেই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনটা যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, ভবিষ্যতে আসলে কি কি ধরনের কমপ্লিকেশনস দেখা দিতে পারে? এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। কেন? যে অনেকেই আমরা উচ্চ রক্তচাপে ভুগি, কিন্তু সে বুঝতেই পারে না তার। এটা খুবই মাইল্ড সিমটম হয়, যে তার একটু মাথা ব্যথা, ঘাড় ব্যথা এরকম সিমটম থাকে, তারপর কিছুই হয় না। কিন্তু এই যে উচ্চ রক্তচাপ যদি কমপ্লিকেশন হয়, সেটাকে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু অনেক কমপ্লিকেশন। যদি আমি উপরের থেকে শুরু করি, মাথায় ব্রেন স্ট্রোক, উচ্চ রক্তচাপে তার স্ট্রোক হয়ে গেল, লাইফটাই শেষ। চোখে আসেন ব্লাইন্ডনেস, সে অন্ধ হয়ে যেতে পারে উচ্চ রক্তচাপ। তার রেটিনাল হেমোরেজ হয়, চোখের ভিতর রক্তক্ষরণ হয় উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে। থার্ড হচ্ছে হার্ট অ্যাটাক, এটিও কিন্তু উচ্চ রক্তচাপের একটি কমপ্লিকেশন, যে উচ্চ রক্তচাপ আছে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। ফোর্থ আসেন কিডনি ডিজিজ, খুবই খারাপ রোগ, যেটি নাকি আপনার কিডনির ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়। আমাদের অনেক রোগীরা আছেন যে তার উচ্চ রক্তচাপ হয়েছে, তার কিডনিগুলো ড্যামেজ হয়ে গেছে, তারপরে ক্রিয়েটিনিন বেশি, তারপরে তার ডায়ালাইসিস, তারপরে রেনাল ট্রান্সপ্লান্ট, মানে সেই ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়। তাহলে এই গেল। তারপরে কী হয়, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ। আমরা বলি যে রক্তনালীগুলো উচ্চ রক্তচাপের ফলে পরিবর্তন হয়ে রক্তে চর্বি জমে সেখানে চিকন হয়ে যায়, পা হাঁটতে পারে না, ব্যথা করে, হাত পা ব্যথা করে, এবং সে হাঁটতেও পারে না শেষে, এইরকম কমপ্লিকেশন। তো এই যে কমপ্লিকেশনগুলো বললাম, এটি কিন্তু যদি প্রাথমিকভাবেই আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, তাহলে হয়তো এই উচ্চ রক্তচাপের এই কমপ্লিকেশনগুলো হবে না। প্রাথমিক অবস্থায় আসলে কোন কোন ধরনের সিমটমগুলো থাকলে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তিনি আসলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন? সময় তো বললাম যে তার একটা সাইলেন্ট কিলার, সে বুঝেই না, কিন্তু সামান্য মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই ধরনের, অথবা এই যে মেজর কমপ্লিকেশনগুলো বললাম, যে ব্রেনে স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তখন কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের রোগী আসেন, আমরা তখন মেপে দেখি তার ব্লাড প্রেশারটা বেশি। হ্যাঁ, তাহলে তার কমপ্লিকেশন নাও থাকতে পারে। তাহলে কি, যে তাহলে যদি একজন লোক 40 এজ হয়, অথবা তার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ থাকে, সে তাহলে যখন তার খারাপ লাগবে, অথবা যে কোনো কারণে একটু ব্লাড প্রেশারটা চেক করে নেবেন, সেটা 3 মাস হোক, 6 মাস হোক, বছরে একবার হলেও আমার মনে হয় রেগুলার ভিত্তিতে তার একটু ব্লাড প্রেশারটা চেক করা উচিত। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শুনে থাকি যারা উচ্চ রক্তচাপের জন্য খুব রেগুলার বেসিসে ঔষধ খান, হঠাৎ করে তিনি যদি ঔষধ খাওয়া বন্ধ করে দেন, সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা কি আসলে মিথ কিনা, অথবা এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? না, ডেফিনেটলি সায়েন্টিফিক ব্যাখ্যা তো আছেই। ওষুধ একটু সাডেনলি যদি একটা ওষুধ খেয়ে থাকেন, যে হঠাৎ ছেড়ে দিলেন, তখন কিন্তু তার উচ্চ রক্তচাপটা হঠাৎ করে বেড়ে যাবে। তো একটা ব্লাড প্রেশার ধরেন 160 ছিল, 160/100 ধরি একটা এক্সাম্পল, তখন তিনি ওষুধ খাচ্ছেন, তার 120-80, তখন যদি হঠাৎ করে তিনি ছেড়ে যান, তাহলে একটু জাম দিয়ে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। জাম দিয়ে বেড়ে যেয়ে তার যদি আরও কমরবিডিটি থাকে, অন্যান্য সমস্যা থাকে, স্ট্রোকের ঝুঁকি থাকে, তাহলে কিন্তু তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, রক্তনালীগুলি ব্রেনের ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মানে অবশ্যই তার ওষুধ খাওয়া উচিত, এবং এটা হতেই পারে। স্যার, আপনার কাছে এখন জানতে চাই যে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে আসলে স্ট্রেস ম্যানেজমেন্ট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? স্ট্রেস ওয়ান অফ দ্য কজ অফ হাইপারটেনশন, সেটাও একটি কারণ। যে তার একটি লোক যখন স্ট্রেসে থাকে, ছোট্ট একটি এক্সাম্পল এখানে না বললেই না। আমি আমার চেম্বারে বসে আছি, কিছুদিন আগের কথা, একজন লোক এসেছেন, তার কি ব্লাড প্রেশার 180/110। আচ্ছা। তো সে এসে আমার কাছে খুব কান্না করে বলতেছে যে আমার তো কখনোই ব্লাড প্রেশার ছিল না। তা আমি বললাম, হ্যাঁ, তো আপনার কী হয়েছে? সে দেখা গেল তার গাজীপুরে একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, এবং সে নিঃস্ব হয়ে গেছে। এই যে নিঃস্ব হয়ে যাওয়াটা, সে একটা সিভিয়ার স্ট্রেসফুল কন্ডিশনে পড়েছে, তখন কি তার কিন্তু প্রেশার বেড়ে গেল। এবং এই যে প্রেশার বেড়ে গেল, তাহলে কি, যে প্রেশারের সাথে কিন্তু স্ট্রেসের একটি সম্পর্ক রয়েছে। যদি তার স্ট্রেসফুল কন্ডিশন না থাকে, সে যদি নিয়মিত ঘুমায়, সে যদি স্ট্রেসফুল অবস্থায় না থাকে, তাহলে কিন্তু প্রেশারটা অনেকটা নিয়ন্ত্রিত হয়।
আচ্ছা, তো স্ট্রেস ওয়ান অফ দ্য কজ অফ হাইপারটেনশন মনে করতে পারেন, বলা যেতে পারে। প্রেশার কন্ট্রোল করার জন্য ঔষধ গ্রহণ করা যেরকম খুব জরুরি একটা বিষয়, সেই সাথে পর্যাপ্ত ঘুম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। না, ডেফিনেটলি এটা তো থাকবেই, ঘুম অবশ্যই। ইভেন যাদের নাকি আমি মনে করি যে উচ্চ রক্তচাপ অল্প পরিমাণে আছে, একেবারে প্র্যাকটিক্যালি দেখা, যদি আপনার আশেপাশে কেউ আত্মীয় স্বজন থাকে দেখবেন যে তার 140, 90, 140, 85 এরকম, যে মাইল্ড হাইপারটেনশন বলি আমরাকে, সেক্ষেত্রে দেখা যায় যে সে যদি স্ট্রেসফুল কন্ডিশনে না থাকে, সে যদি নিয়মিত ঘুমায়, যদি এক্সারসাইজ করে, তাহলে কিন্তু তার প্রেশারটি নেমে আসে। তো এখানে এটি কিন্তু একটি ভালো সম্পর্ক, যে স্ট্রেসফুল কন্ডিশন এবং নিয়মিত এক্সারসাইজ এবং খাদ্যাভ্যাস, এটার সাথে কিন্তু প্রেশারের উচ্চ রক্তচাপের সম্পর্ক, এবং সেটিকে যদি আমরা সেখান থেকে যদি ফিরে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের ওষুধ নাও লাগতে পারে। তবে সেটা মাইল্ড ক্ষেত্রে, কিন্তু অনেক বেশি হয়ে গেলে কিন্তু কাজ নাও করতে পারে। হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন আমরা দেখে থাকি যে সকালবেলায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য নিষেধ করা হয়, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এটা আসলে ওরকম না, সকালবেলাটা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না গাইডলাইনে এরকম ওরকমভাবে নিষেধাজ্ঞা নাই। তবে সকালের চেয়ে আমরা যদি সন্ধ্যার সময় করে তাহলে সেটা ভালো হয়, কিন্তু এটা আসলে ওরকম স্পেসিফিক না। আপনি যে যখন আমাদের তো ওরকম যদি ভাবে বলেই দেই, তাহলে তো হয়তো কারো সুযোগ আছে সকালে সে সেটা ছেড়েই দিল, এক্সারসাইজই করলো না। আমার মনে হয় যে সকাল বিকাল আমরা যে যখন সময় পাই এক্সারসাইজ করে নেবে, এবং 2 বেলা করতে পারলে বলা হয় যে মিনিমাম 30 মিনিটস যদি সে হাঁটে, এবং ঘাম ছড়ানো হাঁটা, নর্মাল হাঁটা না, একটু দৌড় অথবা ঘাম ঝরবে এরকম যদি এক্সারসাইজ করতে থাকে, করতে পারে, তাহলে সেটা তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হবে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব এই উচ্চ রক্তচাপ সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্ট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্ট ফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে। উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যে এই উচ্চ রক্তচাপটির জন্য যে প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়, লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে, বাট এটা অনেক ভুল ধারণা। কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনোই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্ট ফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন, অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব।
নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকেই কিন্তু পারবেন সেভ করতে। ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় যে ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে অথবা বর্তমানে যে আধুনিক যে মেশিনগুলো পাওয়া যায় যেটিকে আমরা ডিজিটাল মেশিন বলছি, তো ডিজিটাল মেশিনের মাধ্যমে ব্লাড প্রেশার মাপা উচিত নাকি ম্যানুয়ালি মাপা উচিত, কোনটা আসলে সঠিক মেজারমেন্টটা দিয়ে থাকে? ব্লাড প্রেশারটা অ্যাকুরেট মাপা এটা কিন্তু খুবই প্রয়োজন। এবার যেমন আমাদের উচ্চ রক্তচাপ দিবস বা হাইপারটেনসিভ ডেতে গেল, সেখানে কিন্তু বলাই ছিল যে সঠিকভাবে রক্তচাপ মেজারমেন্ট করুন, ওষুধ নিন, সুস্থ জীবন দীর্ঘায়িত করুন। প্রথমেই কথা আসে তাহলে যে আমি কোন মেশিনটি ব্যবহার করব। এটি আমাদের ধারণা যে আমাদের যে অ্যানালগ মেশিনগুলো সেগুলো মার্কারি মেশিন, অ্যান্ড্রয়েড মেশিন, সেগুলো দিয়ে আমরা ডাক্তারের সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু বর্তমান আসলে এটি সম্ভব না সবার ক্ষেত্রে যে সেই মেশিনটি ব্যবহার করা। তো এখন যে ডিজিটাল মেশিন আসছে এটাও কিন্তু আমাদের এখন রিকগনাইজড, যে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। আপনি ডিজিটাল মেশিন ব্যবহার করতে পারেন। সেখানে কিছুটা যে ডিজিটাল মেশিনের একবার না নেন, একবার দুইবার তিনবার নেন, সেটাকে একটু এভারেজ করুন এবং একটা ভালো ডিজিটাল মেশিন ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা বাসায় আপনার একটা ডিজিটাল মেশিন এবং রাখতে পারেন। ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে ডিজিটাল মেশিনের কোনো সুবিধা অসুবিধা আছে কি? ডিজিটাল মেশিনের সুবিধা হচ্ছে এটা মাপা সহজ, খুবই সহজ, এবং অসুবিধা হচ্ছে রিডিংটা একটু অ্যারাউন্ড 10 অর ভেরিয়েশন হয়। তো সেই 10টা যদি আমি এভারেজ করে ফেলি তাহলে ঠিক হয়ে যাবে। এবং এই মাপার যে নিয়মটি সেটি আমাকে একটু বুঝে নিতে হবে, এবং এটি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় একটু রেস্টে মাপতে হবে। যে আপনি ব্লাড প্রেশার কিন্তু সারাদিনে যদি আপনি 20 বার মাপেন 20 রকম আসবে, এটা বিভ্রান্ত হবেন না। এটি একটি নির্দিষ্ট সময় হচ্ছে আপনার রেস্টিং পিরিয়ড, হয়তো সকালবেলা নাস্তা খেয়ে মাপলেন অথবা রাতে শোয়ার আগে একটি রেস্ট নিয়ে মাপতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উচ্চ রক্তচাপ সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ নুসরাত, আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ত্যাগ ও মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা, তার আয়োজনটাও যেহেতু অনেক বড়, আর যে কোনো উৎসবের আনন্দই কিন্তু শুরু হয় প্রস্তুতি থেকে। আর আয়োজন যেহেতু বড়, প্রস্তুতি থাকে নানাবিধ। একদিকে প্রিয়জনের কাছে যাওয়ার প্রস্তুতি, কোরবানির তো একটি বিষয় আছেই, এবং সেই সাথে যারা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকেন কিভাবে অতিথি আপ্যায়ন করবেন, আর সবশেষে বলতে চাই নিজেকে প্রেজেন্টেশন, নিজের পরিবেশন, আর সেক্ষেত্রে আসে ত্বক এবং চুলের পরিচর্যা বা প্রস্তুতি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।